এলে ভরপুর পুরো বেসমেন্ট। চকবাজারের ওয়াহেদ ম্যানশনের বেসমেন্টে বেআইনিভাবে রাখা শত শত কন্টেইনার রাসায়নিক। আগুন নাগাল পেলে বিস্ফোরণের মাত্রা হতো অকল্পনীয়। যত দ্রুত সম্ভব কেমিক্যাল গুদাম সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। কোনো গাফিলতি সহ্য করা হবে না জানালেন ওবায়দুল কাদের। সরকারের উদাসীনতায় বারবার দুর্ঘটনা, অভিযোগ ফখরুলের। বাবার একটু দিয়া দাও ভাই, এটা তো সম্পদ না। আমি একটু কোলে করে আমার বাবার নিয়ে যাবো ভাই। স্বজনের দেহাবশেষের খোঁজে আজও ঢাকা মেডিকেলে মানুষের আরতি। এ পর্যন্ত চেনা গেছে 46 লাশ। বাকিদের শনাক্তে ডিএনএ পরীক্ষায় চলছে নমুনা সংগ্রহ। দেখছিলেন শিরোনাম। জনপদের সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় পুড়ে যাওয়া ওয়াহেদ ম্যানশনের বেসমেন্টে শত শত কন্টেইনার ও বস্তায় বেআইনিভাবে এখনও মজুদ আছে রাসায়নিক। আগুন বেসমেন্ট পর্যন্ত পৌঁছালে বিস্ফোরণের মাত্রা হতো অকল্পনীয়। বিস্তারিত জানাচ্ছেন ওমর ফারুক। শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে ওয়াহেদ ম্যানশনে কোনো কেমিক্যালের গোডাউন ছিল না, কিন্তু এখন আমরা যেই জায়গাটিতে আছি সেটি ওয়াহিদ ম্যানশনের বেসমেন্ট। এবং আপনারা যা দেখছেন এই যে ড্রাম এবং এর পাশাপাশি এই পুরো বেসমেন্ট জুড়ে বিভিন্ন ড্রাম, বিভিন্ন কন্টেইনার এবং বিভিন্ন প্যাকেটে রঙের নানা ধরনের যে কেমিক্যাল, পাউডার এবং লিকুইড কেমিক্যালে ভরপুর পুরো বেসমেন্ট। আমরা ফায়ার ব্রিগেডের সাথেও কথা বলেছি, তারা আমাদেরকে বলছেন যদি চুড়িহাট্টার চৌরাস্তার সামনে যেই আগুন লেগেছে সেই আগুন বেসমেন্ট থেকে উপরের তলাগুলোকে পুড়িয়েছে। যদি সেই আগুন এই বেসমেন্টে আসতো তাহলে আগুনের ভয়াবহতা, নির্মমতা কোন জায়গায় যে যেত তা তারা কল্পনাও করতে পারেন না। বিল্ডিং তো এভাবেই ঝুঁকিপূর্ণ, উপরের কারণেই ঝুঁকিপূর্ণ, নিচে হলে আরো বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যেত আর কি। এই শত শত বস্তা, কন্টেইনার এবং প্যাকেটের ভেতরে কি রয়েছে তার কিছু আলামত আমরা ফ্লোরে দেখতে পাচ্ছি। এই যে পড়ে আছে সেগুলো দেখাই যাচ্ছে এগুলো হচ্ছে রঙের পাউডার, এবং ফায়ার ব্রিগেড বলছে এগুলি পাউডার হলেও এগুলি অবশ্যই রাসায়নিক যে দ্রব্য, উচ্চ দাহ্য ক্ষমতা সম্পন্ন রাসায়নিক দ্রব্য। এর পাশাপাশি এই বেসমেন্টের আরেকটি জায়গা, যেই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি যে ফ্লোরে পানি পড়ে আছে, এবং সেই পানিতেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবুজ যে রং, সেই রং এখানে ভাসছে। ফায়ার সার্ভিস বলছে এগুলো হচ্ছে কেমিক্যাল এবং সেগুলো হচ্ছে উচ্চ রকমের দাহ্য ক্ষমতা সম্পন্ন। বিভিন্ন রকমের কেমিক্যালস আছে, সব কেমিক্যালস সাথে হয়তো আমরা অনেক পরিচিতও না, তবে এখানে আমরা যেগুলো দেখতেছি এগুলো ম্যাক্সিমাম হলো ডাইং এবং প্রিন্টিং, রং বা এই জাতীয় কেমিক্যালই। তো যেই কেমিক্যালই হোক সব কেমিক্যালি বিপজ্জনক। ফায়ার সার্ভিস আরও যেটি বলছে সেটি হচ্ছে যে তারা যে অননুমোদিতভাবে এখানে এই কেমিক্যাল মজুত করেছে সেটিই নয়, এবং এখানে যেভাবে এখানে মজুত করা হয়েছে সেখানেও যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে নিয়ম রয়েছে সেই নিয়ম কোনোভাবেই এখানে মানা হয়নি। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের শুরুর দিকের কিছু ফুটেজ আমাদের হাতে এসেছে। স্থানীয় এক বাসিন্দার মোবাইলে ধারণ করা ফুটেজের কিছু অংশ চলুন দেখে আসি। জনপদের সময় আরও থাকছে। চকবাজারের আগুনে নিহত নোয়াখালীর ১৩ জনের দাফন সম্পন্ন, এলাকায় শোক।
অবোধ সন্তান বুঝতেই পারছে না মা আর ফিরে আসবে না, আর বিরামহীন কান্নায় সন্তানের দেহাবশেষ চাইছেন মা। চকবাজারের আগুন জন্ম দিয়েছে এমন সব করুণ আখ্যানের। এখনো পর্যন্ত শনাক্ত করা গেছে 46 জনের মরদেহ। বাকিদের শনাক্তে ডিএনএ পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজেই স্বজনদের নমুনা সংগ্রহ করা হচ্ছে। আমার ছোট একটা বাচ্চা আছে 5 মাসের, এখন পর্যন্ত পাই নাই। যদিও প্রশ্নটা ছিল তার মামার কাছে। 5 বছরের সানিন বলে উঠল, মা আগুনে পড়ে মরে গেছে, তাই মাকে নিতে এসেছে। মৃত্যুর মানে জানা নেই, নেই আগুনে পোড়ার তীব্র যন্ত্রণাবোধ। আর ওর 5 মাসের বোনটি হয়তো কোনোদিন বুঝতেই পারবে না মা কেমন হয়। সবে আছে এখন পর্যন্ত, মানে বুঝতে পারতেছে না, কাঁদতেছে কালকে রাত্রে থেকে যে আম্মু কোথায়। বলছি তোমার আম্মু আছে। তবে রোহানের বাবা মা জানে আগুন কতটা নির্মম হতে পারে, তাই মরদেহ নয় একটুখানি দেহাবশেষ খুঁজে ফিরছেন তারা। আমার বাবার একটু দিয়ে দাও ভাই, এটা তো সম্পদ না। আমি একটু কোলে করে আমার বাবার নিয়ে যাবো ভাই, সন্তানটারে একটু দেখতে পারবো। আমি মনে মনে দেখলাম বিসমিল্লাহ আল্লাহর নাম লিয়ে যা বাবা, এই আমার শেষ দেখ। ওই করতো নচ্ছাদ ইউনিভার্সিটি। ঢাকা মেডিকেলের মর্গ এখন এমন সব করুণ আখ্যানের সাক্ষী। 10:10 এরকম ওই টাইমে চা খাইয়া আমার মেজু ভাইয়ের দোকানটা বাইরে ছিল, চা খাইয়াটা যাইয়া ওই স্পটে পড়ে গেছে। যে মুচুরে আগুন ধরছে, এই মুচুরে ভ্যান গাড়ি আছে, জয়লাপুলে শেষ। এখানে মেডিকেল করলাম, কিছু এখন পর্যন্ত কিছু পাইনি। শুক্রবার বেলা 11টায় মর্গের পাশেই বিশেষ সেলে শুরু হয় নিখোঁজের স্বজনদের ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহের কাজ। ল্যাবে কাজ শেষ হতে এটা নমুনার উপর ভিত্তি করে সময়টা লাগে। ব্লাড হলে দ্রুত করা যায়, বা যেহেতু জানেন যে মৃত ব্যক্তিদের অবস্থা শনাক্তকরণের পর্যায়ে নাই, তার মানে এটা শনাক্তকরণের জন্য যে ডিএনএ প্রোফাইলিং এর যে প্রসেস, এটা কিছুটা সময় লাগবে আমাদের। এ পর্যন্ত হস্তান্তর করা হয়েছে 46টি মরদেহ। মৃত্যু অনিবার্য, তাই বলে এমন মৃত্যু তো কাম্য হতে পারে না। যদিও এমন ভয়াবহতার সাক্ষী হয়েছে পুরান ঢাকাবাসী এর আগে বহুবার। আর তাই তাদের দাবি কর্তৃপক্ষের এমন কোনো পদক্ষেপ যাতে এবারই হয় এর শেষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। পুরান ঢাকা থেকে যত দ্রুত সম্ভব রাসায়নিকের গুদাম সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে কোনো গাফিলতি সহ্য করা হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চকবাজারে অগ্নিকাণ্ডে আহতদের দেখতে যান ওবায়দুল কাদের। যত দ্রুত সম্ভব কেমিক্যালের গোডাউনগুলো সরিয়ে নেওয়ার জন্য এই ব্যাপারে পদক্ষেপ নিতে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে, এবং সিটি মেয়র এ ব্যাপারে পদক্ষেপ নিতে শুরু করেছে। অনতিবিলম্বে কেমিক্যালের গোডাউনগুলো সরিয়ে নিতে হবে, এখানে রাখা যাবে না। এ ব্যাপারে কোনো প্রকার গাফিলতি আরো বড় ক্ষতি ডেকে আনবে। জনপদের সময় আরও দেখবেন, উপজেলা নির্বাচন সামনে রেখে হিসেব নিকেশে ব্যস্ত ভোটাররা। সৎ ও যোগ্য প্রার্থীকে জনপ্রতিনিধি নির্বাচিত করার প্রত্যয়। চকবাজারের মতো দুর্ঘটনা রোধে সরকারের তরফ থেকে ব্যবস্থা না নেওয়া চরম দায়িত্বহীনতা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চকবাজারের অগ্নিদগ্ধদের দেখতে গিয়ে মির্জা ফখরুল এ অভিযোগ করেন। এই ধরনের দুর্ঘটনা এর আগেও বাংলাদেশে ঢাকায় ঘটেছে। রানা প্লাজাতে এই ধরনের একটা দুর্ঘটনা ঘটেছিল বেশ কিছুদিন আগে। এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটছে প্রায়। দুর্ভাগ্যজনকভাবে এগুলো ঘটার পরেও সরকারের তরফ থেকে যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার, এগুলোকে আপনার এড়িয়ে যাওয়ার জন্য, অ্যাভয়েড করার জন্য, সেগুলো কিন্তু নেওয়া হয়নি। সরকারের মন্ত্রীরা অনেকে কথা বলছেন সবাই, কিন্তু তারা সেই কাজগুলো করছেন না। দায়িত্বহীনতা, এবং এটা এত বেড়ে গেছে কারণ হচ্ছে যে আপনার অ্যাকাউন্টেবিলিটি নাই, কোথাও কোনো জবাবদিহিতা নেই। তো উপজেলা নির্বাচন নিয়ে সাধারণ মানুষের ভাবনার খবর জানাতে সিলেটের বিয়ানীবাজার উপজেলা থেকে যোগ দিচ্ছেন রিপোর্টার ইকরামুল কবির। চলে যাচ্ছি তার কাছে। ইকরাম,
রাব্বি, আমি এখন সিলেটের একটি অত্যন্ত অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধ একটি উপজেলায় আছি। এইটা বিয়ানীবাজার উপজেলায় এবং মুক্তিযুদ্ধ কমপ্লেক্সে আমি বসে আছি। এই বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি যারা করছেন, যারা জনপ্রতিনিধিত্ব করছেন, তাদেরকে নিয়ে আমি কথা বলবো। উপজেলা নির্বাচন নিয়ে কথা বলবো, বিয়ানীবাজারের আগামী দিনগুলোতে কিভাবে আরও উন্নয়ন করা যায়, আরও সমৃদ্ধ করা যায়, তাদের পরামর্শ এবং তাদের প্রত্যাশা নিয়ে আমি কথা বলবো। আমাদের সাথে আছেন পৌরসভা, বিয়ানীবাজার পৌরসভার মেয়র, আরও রয়েছেন শিক্ষাবিদ, রয়েছেন গণমাধ্যম কর্মী। আমি প্রথমে আপনার কাছে জানতে চাইবো, আপনি দীর্ঘদিন থেকে আব্দুল ওয়াদুদ ভাই, আপনি এই এলাকা গণমাধ্যমের সাথে জড়িত আছেন। আপনি একটু আমাকে বলবেন, বিয়ানীবাজার এলাকা একটি সমৃদ্ধ এলাকা, প্রতিটি বাড়িতে বাড়িতে একজন প্রবাসী মানুষ আছেন। তারপরে বিয়ানীবাজারের কষ্ট হচ্ছে গিয়ে বর্ষায় একটি কষ্ট হয়, কুশিয়ারা নদীর ভাঙ্গন দেখা দেয় এবং নদী পানি উপচে শহরে পানি ঢুকে যায়। এই অবস্থা থেকে উত্তরণ হচ্ছে না কেন, এবং উত্তরণে কোনো পরিকল্পনা নেওয়া হচ্ছে, কোনো পরিকল্পনা আছে কিনা? আপনি ঠিকই বলেছেন। আসলে বিয়ানীবাজারের কোনো সমস্যা নেই, যোগাযোগ ব্যবস্থায় অনেক উন্নতি সাধন করেছে বিয়ানীবাজার, কিন্তু আমাদের কুশিয়ারা নদীর ডাইক ভাঙার কারণে প্রতি বছরই বন্যা প্লাবিত হয় সারা উপজেলা। বারবারই ডাইক নির্মাণ হয়, কিন্তু প্রতি বছরই কোন এক কারণে যেন এই ডাইকগুলো আবার ভেঙে যায়। এই ডাইকগুলোর স্থায়ী সমাধান হচ্ছে না। আমরা অনেকবার চেষ্টা করেছি, অনেক নিউজও হয়েছে, কিন্তু এই ডাইকগুলোর স্থায়ী সমাধান হচ্ছে না। প্রতি বছরই ভেঙে যাওয়ার কারণে মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে, জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে এবং ফসলের ক্ষতি হচ্ছে। তো আমরা বারবারই দাবি জানিয়েছি, এবং বিয়ানীবাজারের মানুষের প্রাণের দাবি এটা যে আমাদের আর কোনো সমস্যা নেই, যদি ডাইকগুলো সমস্যার সমাধান হয়ে যায়, স্থায়ী সমাধান হয়ে যায়, তাহলে যোগাযোগ ক্ষেত্রে বিয়ানীবাজার যুগান্তকারী উন্নতি সাধন করবে। ওকে, ধন্যবাদ। বিয়ানীবাজার তো অনেক সমৃদ্ধ, শিক্ষা প্রতিষ্ঠান, মাধ্যমিক এবং প্রাথমিক মিলে প্রায় 250 শিক্ষা প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা রয়েছে, কলেজও রয়েছে। তারপরে শিক্ষার হার জাতীয় সূচকের থেকে প্রায় 20 সূচক কম আছে। কেন এই হারটা কমছে কেন, এত বাড়ছে না কেন? আসলে সেটা সত্যি অর্থে যে আমাদের একটা বিদেশ প্রবণতা, ছেলেদের ছাত্ররা জ্বরে পড়ে প্রাথমিক লেভেল থেকে যেটা আসছে, সেটা তাদের বাবা মার সাথে একটু কাজ করতে, ডে লেবারের কাজ, এবং যাদের হাই স্কুল পর্যন্ত এসএসসি পাশ করার পর তাদেরকে বেশিরভাগই দেখা যায় যে বিদেশ যাওয়ার এই প্রবণতাটাকে আমাদের শিক্ষাক্ষেত্রে অনেক বাধা সৃষ্টি করছে, যে শিক্ষার হার বাড়ানোর ক্ষেত্রে। না বিয়ানীবাজারে অনেক উন্নত, যেমন আমাদের শিক্ষামন্ত্রী, সাবেক শিক্ষামন্ত্রী, তারপর আমাদের দার্শনিক, আমাদের এই বিয়ানীবাজার থেকেই জন্ম। ধন্যবাদ লাভলি বেগম আপনাকে। আমি একটু কথা বলতে চাইছি যে প্রিয়তোষ চক্রবর্তী, আপনি তো শিক্ষার সাথে জড়িত আছেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন। এখানে সমৃদ্ধ একটা সাংস্কৃতিক বলয় আছে, তারপরে এখানে কিনে একটা মঞ্চ হচ্ছে না কেন, একটা মুক্ত মঞ্চের দাবি দীর্ঘদিনের। এই দাবিটা আপনারা কতটুকু বাস্তবায়ন করার জন্য সক্রিয় রয়েছেন? ধন্যবাদ। আসলে বিয়ানীবাজার দীর্ঘদিন ধরেই, কিন্তু আমাদের এখানে বিয়ানীবাজারে সাংস্কৃতিক কমান্ড আছে, নাট্যদল আছে, আবৃত্তি পরিষদ আছে, সব কিছুই আছে, কিন্তু আমাদের দীর্ঘদিনের দাবি যেটা হচ্ছে যে এই সুকুমার বৃত্তিগুলো চর্চার জন্য আমাদের বিয়ানীবাজারে একটা স্থায়ী অডিটোরিয়াম প্রয়োজন। আমরা দীর্ঘদিন ধরে আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী মহোদয় সহ আমাদের এখানে আছেন পৌর মেয়র, আমাদের বিয়ানীবাজারের নেতৃস্থানীয় যারা আছেন, তাদের কাছে আমাদের আকুল আবেদন, এই সুকুমার বৃত্তি চর্চা করার জন্য আমাদের অচিরেই একটা অডিটোরিয়ামের বিশেষ প্রয়োজন বলে আমি মনে করছি। মাননীয় মেয়র, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আব্দুল শুকুর ভাই, আপনি আমাকে বলবেন, এই যে দাবিগুলো, অডিটোরিয়াম এবং সুতারকান্দি স্থলবন্দর, যেখান দিয়ে প্রায় 100 কোটি টাকার পণ্য রপ্তানি হয়ে থাকে, এগুলো একটা স্থলবন্দরে রূপ নিচ্ছে না, বা বিভিন্ন সমস্যাগুলো সমাধানে আপনার কোনো পরিকল্পনা বা আপনি কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা? ধন্যবাদ ইকরাম ভাই, তার সাথে সময় টিভিকে ধন্যবাদ, এবং আমাদের এই বিয়ানীবাজারে আসার জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। এই বিয়ানীবাজার একটি সমৃদ্ধ অঞ্চল, জলডুবিয়া, কমলা, আনারস, এবং এইখানের জ্ঞান চর্চা, বিজ্ঞান চর্চার অনেক ইতিহাস আছে। সেই এলাকা অত্যন্ত সমৃদ্ধশালী একটি এলাকা, প্রবাসী অধ্যুষিত এলাকা। সেই এলাকায় আমরা দীর্ঘদিন থেকে কাজ করছি। এখানে আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী মহোদয়, তিনি বারবার এমপি নির্বাচিত হয়েছেন, এবং তার মাধ্যমেই আমাদের বিয়ানীবাজার অনেক সমৃদ্ধি অর্জন হয়েছে, উন্নতি হয়েছে। তা আমি বলবো যে আমাদের যে স্থলবন্দরের বিষয়টি, এখানে নতুন করে স্থলবন্দর হচ্ছে, আধুনিকায়ন করে হচ্ছে, এবং আমি মনে করি যে এটার থেকে যে রেভিনিউ আসবে, আশা করি বাংলাদেশ সেটিতে এগিয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা বিয়ানীবাজারের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে আমি বলবো, শিক্ষাক্ষেত্রে যদি বলেন, আমরা অনেক পিছিয়ে ছিলাম।
আমরা বিগত 10 বছরে অনেক এগিয়ে গেছি, কিন্তু আমাদের একটি সমস্যা হচ্ছে প্রবাসমুখিতা। সেজন্য আমরা একটু আমাদের শিক্ষার যে সূচক আছে সেই সূচকে আমরা পিছিয়ে আছি, কিন্তু আমাদের নানা পরিকল্পনা আছে। আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী মহোদয় এই পরিকল্পনা নিয়েছেন, আমরা হয়তো এগিয়ে যাবো। ধন্যবাদ শুকুর ভাই। রাব্বি, শুনছিলেন একটি সমৃদ্ধ বিয়ানীবাজারকে আরও সমৃদ্ধ করার ক্ষেত্রে জনপ্রতিনিধি যারা আছেন, যারা এখানে প্রতিনিধিত্ব করছেন, তাদের বিভিন্ন পরিকল্পনার কথা। এই ছিল বিয়ানীবাজার উপজেলা নিয়ে আড্ডার সর্বশেষ। উপজেলা নির্বাচনের আলোচনা নিয়ে সিলেট থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার ইকরামুল কবির। উপজেলা নির্বাচন নিয়ে নানা হিসেব নিকেশ করছেন খুলনাবাসীও। সেই খবর জানাতে দাকপ উপজেলা থেকে যোগ দিচ্ছেন রিপোর্টার তরিকুল ইসলাম। চলে যাচ্ছি তার কাছে। তরিকুল। রাব্বি, উপজেলা নির্বাচনের সময়ক্ষণ আসলে শুরু হয়ে গেছে। সেই হিসেবে খুলনার দাকপ উপজেলার নির্বাচন চতুর্থ ধাপে অনুষ্ঠিত হবে এবং সেভাবেই কিন্তু নির্বাচনী প্রস্তুতি শুরু করেছেন এখানকার রাজনৈতিক দলগুলো এবং এক প্রকার মনোনয়নও প্রায় চূড়ান্তর পথে। এখানকার যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের দল থেকে তারা যারা মনোনয়ন প্রত্যাশী তাদের মনোনয়ন নিয়ে তারা ইতিমধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন। তো এইসব বিষয়ে এখানকার এলাকার উন্নয়নের বিষয়ে ভাবনা নিয়ে কথা বলার জন্য আমাদের মাঝে 4 জন অতিথি উপস্থিত রয়েছেন। আমরা সরাসরি তাদের সাথে আলোচনায় চলে যাচ্ছি। শুরুতেই আপনার কাছে আসি। উপজেলা নির্বাচন তো সমাগত, দাকপ উপজেলায় চতুর্থ ধাপে নির্বাচনটি অনুষ্ঠিত হবে। তো এই ক্ষেত্রে উপজেলায় রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি বা সম্ভাব্য প্রার্থীদের যে তৎপরতা সেটি কেমন দেখতে পাচ্ছেন? জি, যত দিন এগিয়ে আসছে তখন রাজনৈতিক দলগুলোর তৎপরতা বাড়ছে এবং এখন প্রচারণা, উঠান বৈঠক বা বিভিন্নভাবে গণসংযোগ চলছে বিভিন্ন হাটবাজারে, চায়ের দোকানে। এটা দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে আর কি। তো আমরা চাই যে এলাকার মানুষ, আমি ব্যক্তিগতভাবে চাই যে নারী ও শিশু বান্ধব একজন উপজেলা চেয়ারম্যান হবেন, তিনি সৎ এবং গণমুখী, যে শিশুদের কথা ভাববেন। আমরা জানি যে বিকশিত শিশুই জাতির ভবিষ্যৎ। সেই শিশু বিকাশের জন্য যেমন প্রতিটি স্কুলে শিশু খেলার জন্য মাঠ থাকবে, তাদের বিনোদনের জন্য ব্যবস্থা থাকবে, তাদের পুরস্কার দেওয়ার জন্য ব্যবস্থা থাকবে। এবং আমি একটি জিনিস দেখেছি যে আমাদের দাকবের ছেলেমেয়েরা যে ফুটবল খেলে, এটা অনেক ভালো, কিন্তু সম্ভাবনা নেই এখানে তাদেরকে তুলে নিয়ে নার্সিং করে ভালো। ধন্যবাদ আপনাকে। আমরা একটু আপনার কাছে আসতে চাই যে এই উপজেলা আসলে অনেক অনুন্নত একটি উপজেলা এবং এইখানে যে বিষয়গুলো আসলে প্রকট সংকট দেখা দিচ্ছে সেই বিষয়গুলো সম্পর্কে আপনার কি? ধন্যবাদ সময় টিভিকে। আমরা দেখতে দেখতে আরেকটি উপজেলা নির্বাচনের কাছাকাছি সময় এসে পৌঁছেছি। প্রথমে আমার প্রত্যাশা উপজেলা নির্বাচনটি একটি সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন হোক। আর স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে আমার প্রত্যাশা, দাকব একটি সমস্যাযুক্ত এরিয়া। এখানে সবচেয়ে বড় সমস্যা পানির সমস্যা। ম্যাক্সিমাম ফ্যামিলিতে দেখা যায় যে 4-5 কিলোমিটার কিংবা ক্ষেত্র বিশেষে আরও বেশি দূরত্বে গিয়ে পানি এনে তাদেরকে সংরক্ষণ করে পানি পান করতে হয়। তো এই বিষয়ে আমাদের একটা সঠিক পরিকল্পনা এবং বাস্তবায়ন প্রয়োজন। ধন্যবাদ আপনাকে। আমরা একটু আপনার কাছে আসি। উপজেলাতে স্বাস্থ্য সমস্যা সহ নানামুখী সমস্যার কথা আমরা আপনাদের কাছ থেকে শুনেছি। তো আপনার দৃষ্টিতে এই উপজেলায় আসলে সংকটগুলো কি কি? আসলে বাংলার যে প্রবাদ আছে যে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেবো কোথায়, আমাদের দাকপ উপজেলা ঠিক তেমনই একটি উপজেলা। এখানে অন্যতম সমস্যা হচ্ছে নদী ভাঙন। যেহেতু একটা দ্বীপ অঞ্চল, 3টি পৃথক দ্বীপ নিয়ে এই উপজেলা গঠিত। সারা বছর নদী ভাঙনে মানুষের বসত ভিটা সহ জায়গা জমি নদীতে চলে যাচ্ছে। এখানে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত খারাপ। একটি উপজেলা সদর থেকে 9টি ইউনিয়নে যাওয়ার কোনো সত্যিকার ঠিক কোনো ব্যবস্থা নেই। জেলা সদরের সাথে উপজেলা সদরের যোগাযোগ ব্যবস্থা নাই। আমাদের এখানে সুপেয় পানি বলতে কিছুই নেই। এই আমাদের উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্সটি, এখানে প্রতিদিন ভর্তি রোগীর সংখ্যা থাকে 100-র অধিক, অথচ এখানে নামে মাত্র 4 জন ডাক্তার আছে। এখানে হচ্ছে চিকিৎসা সেবা অন্যান্য জনবলে প্রচন্ড সংখ্যা। আপনার কাছে আসলে স্বাস্থ্য সেবা সহ নানামুখী সমস্যার কথা বললেন। আপনার কাছে জানতে চাই যে উপজেলা চেয়ারম্যান যিনি নির্বাচিত হবেন তার কাছে এই এলাকার জন্য কি প্রত্যাশা, একটু আমাদেরকে জানান। বিসমিল্লাহির রহমানির রহিম। সময় টিভিকে ধন্যবাদ। আমরা এমন একজন ব্যক্তিকে চাই যে সামগ্রিক এই উপজেলা সদর এবং পৌরসভা সদর, এখানে এমন একজন ব্যক্তিত্ব আসুক যে ন্যায় এবং নিষ্ঠাবান, যে অবৈধ আপনার খাল যেগুলো ওরা বাদ দিয়ে আছে এগুলো উন্মুক্ত করা, এবং আমাদের এখানে কলেজ আছে একটা, তার সরকারিকরণ করা। উপজেলা সদরে কোনো সরকারি কোনো কলেজ নাই। আমরা এই কলেজটাকে করতে পারলে আজকে দাকবের উন্নয়ন হবে।
আর যোগাযোগ ব্যবস্থা সবচেয়ে সুন্দর হওয়া উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। রাব্বি এতক্ষণ শুনছিলেন খুলনার দাকপ উপজেলার মানুষের প্রত্যাশার কথা। তো এই ছিল আমার কাছে নির্বাচনী আলোচনার সর্বশেষ। খুলনা থেকে আলোচনা নিয়ে যুক্ত হয়েছিলেন রিপোর্টার তরিকুল ইসলাম। এ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। কেমিক্যাল, পাউডার এবং লিকুইড কেমিক্যালে ভরপুর পুরো বেসমেন্ট। চকবাজারের ওয়াহেদ ম্যানশনের বেসমেন্টে বেআইনিভাবে রাখা শত শত কন্টেইনার রাসায়নিক, আগুন নাগাল পেলে বিস্ফোরণের মাত্রা হতো অকল্পনীয়। যত দ্রুত সম্ভব কেমিক্যাল গুদাম সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। কোনো গাফিলতি সহ্য করা হবে না জানালেন ওবায়দুল কাদের। সরকারের উদাসীনতায় বারবার দুর্ঘটনা, অভিযোগ ফখরুলের। বাবার একটু দিয়া দাও ভাই, এটা তো সম্পদ না। আমি একটু কোলে করে আমার বাবার নিয়ে যাবো ভাই। স্বজনের দেহাবশেষের খোঁজে আজও ঢাকা মেডিকেলে মানুষের আরতি। এ পর্যন্ত চেনা গেছে 46 লাশ, বাকিদের শনাক্তে ডিএনএ পরীক্ষা চলছে, নমুনা সংগ্রহ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।